যেটা লাস্ট ঘটনাটি বলেছিলাম সবাই তো শুনেছে ঠিকই। এটা ওইটা রিলেটেড একটি ঘটনা। আচ্ছা। তো চাচি মারা যাওয়ার 8 থেকে 9 মাস 7 থেকে 8 মাস পরে সম্ভবত আমাদের রোজা ছিল আর কি। আচ্ছা। তো রোজার সময় আমার চাচা চাচির কবর জিয়ারত করতে যাবে। তো উনি মারা যাওয়ার পরে চাচা প্রায় কবর জিয়ারত করতে যেত। দিনে ম্যাক্সিমাম টাইমে দিনেই যেত, কাজের ফাঁকে চলে যেত। তো ওই দিন কেন জানি সে সেহরির আগে ডিসিশন নেয় যে আমি আমার ছোট ছেলেকে নিয়ে কবরের স্থানে কবর জিয়ারত করতে যাব। তো আমরা সবাই জানি যে আজিমপুর কবরস্থানে রাত 12টার পর কবর দেওয়া যায় না, বা ওখানে ভিজিটাররা ঢুকতে পারে না। আচ্ছা। তো সে কিভাবে জানি চান্স পেয়ে যায়, কারণ সেহরির সময় হুজুরা সম্ভবত বিজি ছিল সেহরি নিয়ে, সেহরি করবে বলে কোন রকম ভাবে একটা দরজা খোলা ছিল, সে ঢুকে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে চলে যায়। তো আমার চাচির কবরটা ছিল বিডিআর গেট থেকে একটু আগে, এবং এটা ইস্ট সাইডে আজিমপুর কলোনির সাথে। আচ্ছা। একদমই সাথে, দেয়ালটার একদম কর্নার। ওকে। তো সে হেঁটে হেঁটে একটা জায়গা আছে, আমরা সবাই জানি যারা কবর দিতে গেছি। তো এটা আপনার একটা জানাজার স্থান আছে, যদি কোনো লাশ জানাজার দেওয়া না হয় তাহলে ওইখানে জানাজার দেয়। আচ্ছা। তো ওইটা ক্রস করার পরে একটা প্রচন্ড ঝড় আসলো, ঝড়টা বাতাস দিয়ে প্রচন্ড ঝড় আসলো এবং আকাশ প্রায় মেঘলা। আচ্ছা। তো বাতাস প্রায় ধুলা বালি উঠছে। তো আমার চাচাকে বাতাসটা ঠেলে সামনে নিয়ে যাচ্ছে, সে যাচ্ছিল সামনে, তো বাতাসটা পিছন থেকে মানে বাতাস দিয়েই ধাক্কা দিচ্ছে আর কি, আচ্ছা, যে সামনে যাচ্ছে। তো হঠাৎ করে তার চোখ পড়লো, সাথে ছিল আমার চাচাতো ভাই, হঠাৎ করে তার চোখ পড়লো একটা মানুষ কাপড়ের শাড়ি পরে, একটা মহিলা মানুষ মাথার মানে মুখের মধ্যে হাত দিয়ে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। আচ্ছা। এবং সেটা ওভারলুক করে সামনে এগিয়ে যায়, কিন্তু তার ছেলে আগাতে চায় না, মানে আমার চাচাতো ভাই, সে আগাতে চায়। হাতটা মুখ দিয়ে ঢাকা ছিল, কাঁদছে, প্রচন্ড জোরে জোরে কাঁদছে। এবং এক কাতারে দাঁড়ালে অন্য কাতার কিন্তু ভালোই দূরে, বেশ দূরে, অনেক দূরে হওয়ার কথা। তো ওখান থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সে ওভারলুক করে সামনে আগাতে থাকলো, যে এত দূর কষ্ট করে চলে আসছি, আমি কবরটা জিয়ারত করেই যাই। আচ্ছা। তো চাচাতো ভাই, প্রচন্ড ঝড়, তাও সে সামনে এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার সময় ওকে আর টানতে পারে না, বাবা আমি যাবো না সামনে, আমার খুব ভয় লাগতেছে। কেন? আমি এরকম ভাবে একজন মানুষকে কাঁদতে দেখলাম। ও মানে দুজনেই মানে। আচ্ছা। ওইখানে একটা মানুষও ছিল না, খালি ওইটাই ছিল, সে যেটা দেখতে পেয়েছে আর কি। আমাকে তো বলেছে ঘটনাটা, সে দেখতে পেয়েছে। আচ্ছা। তো সে সামনে যায়, ওকে জোর করেই সামনে নিয়ে যায়, কিন্তু ওই বাতাসের কারণে উনি আর যেতে পারছিল না সামনে। উনি যখন ব্যাক করে, যে না মন মানিয়ে ফেলেছে যে আমি চলে যাবো এখন, যখন ব্যাক মানে নিজে ঘুরে যায়, ঘুরে ডান সাইডে, যে সাইডটা আপনার আজিমপুর ওই পাশে, যে ওয়েস্ট সাইডে, তার ডান সাইডে তখন ওয়েস্ট সাইড পড়ে। অনেকগুলো মানুষ কাতারের মধ্যে খালি পায়ে হাঁটছে, কারো হাতে ছিল তসবি, কেউ মাথায় মানে কেউ হাঁটছে মাথা উঁচু করে হাঁটছে, কেউ মাথা নিচু করে হাঁটছে, এবং প্রতিটা কাতারে রাস্তায় লোক আবার দাঁড়িয়ে যাচ্ছে, প্রতি কাতারে একজন পাশাপাশি কেটে কেটে যাচ্ছে প্রতি কাতারে, এবং কর্নারেও কবরের উপর দিয়েও কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা দেখার পরে ওনার আর ওই জায়গায় মন বসে না, উনি পুরো স্টান্ড হয়ে দাঁড়িয়ে যায়, উনি আগাতেও পারছে না, উনি কি করবে উনি চিন্তা করতে পারছিল না, বুড়ো মানে বয়স হয়ে গেছে 55 অ্যাবাভ। তো সে মানে আল্লাহওয়ালি মানুষ, তারপরে সে ভয় পেয়ে গেল যে আমি এটা কি দেখতেছি, আমি কবরস্থানে এসে আমি কি দেখতেছি, কবরস্থান মোস্ট পবিত্র প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি এটা কি দেখতেছি, আমি এরকম দেখতেছি কেন, এত মানুষ দেখতেছি কেন, আমি এখানে একটু আগে একটু মানুষ ছিল না, আমি যখন দেখি একজন মানুষ, কিন্তু ঘুরে দেখলে ওই মানুষটা নাই আর, যে মুখে কাপড় দিয়ে মুখে হাত দিয়ে কাঁদছিল, সে নাই। ওর ছোট ছেলে মানে আমার চাচাতো ভাইটা কাঁদছিল, ওইটা ও দেখতে পায়, সব সিন দেখতে পায়। দুইজন একসাথে দেখছে, দুইজন একসাথেই দেখছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। তো চাচা মানে আর নড়তে পারছে না, সামনে আগাতে পারছে না, কিছুতেই আগাতে পারছে না, সে স্টেপ দিতেই পারছে না। তখনও তার থেকে ওই কবরস্থান মানে জানাজার স্থানটা একটু দূরেই, তখন সে দূর থেকে দেখলো একজন লোক দৌড়ে আসছে, ছিল একটা হুজুর। আচ্ছা। ওইখানকার একজন হুজুর, যে নর্মালি কবর জিয়ারত করতে এসে 2-8 কালাম পড়ে লোকদের সাথে, এসে তাকে নিয়ে যায়। সে দৌড়ে এসে, আপনি এখানে কি করেন? এখানে তো আমরা রাত 12টার পর কোনো ভিজিটর ঢুকতে দিই না, আপনি কেন আসছেন? আপনাকে তো এখানে, আপনি কিভাবে ঢুকলেন এখানে? আমি তো গেট খোলা পাইছি, ভাই আমাকে বাঁচান। সে খুবই অসহায় বলে যে আমাদের বাঁচান। এটা বলতে বলতে সে পড়ে গেল, সে আর হাঁটতে পারতেছে না। তো ওই হুজুর তাকে কষ্ট করে ধরে নিয়ে, আমরা যা সবাই জানি যে কবরস্থানে ঢুকার পর 2 তলা একটা বিল্ডিং আছে যেখানে হুজুরা থাকে, তো তাকে নিয়ে সে রুমে নিয়ে যায়, পানি খাওয়ায়, তাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর বলে আপনার কখনো আজিমপুর কবরস্থানে রাত 12টার পরে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, একাও আসবেন না, কাউকে নিয়েও আসবেন না, কারণ 1টার পর 12টার পরে আমরাও প্রায় অনেক সাউন্ড শুনি, কিন্তু আমরা ওভারলুক করে যাই,
আমাদের দেখেন একটা জানালা খোলা না, আমরা কোনো জানালা খোলা রাখি না এখানকার, আমরা জানালা বন্ধ করে ঘুমাই যাই। তো এখন সেই সময় আপনি চান্স পেয়েছেন, ঢুকে গেছেন, আপনার এটা কখনোই করবেন না। এরপর থেকে আমার চাচা একটু মানে কবরস্থানটা জিয়ারত করে আস্তে আস্তে কমিয়ে দেয়, কারণ সে এরপর থেকে কবরস্থানে খুব কম যেত, মানে যেতই না বলতে তার ভয়ের কারণে। সে এখনো পর্যন্ত প্রচন্ড ভয় আছে যে কবরস্থানে যাবে। সে নাকি এখনো প্রায় মানে স্বপ্নের মধ্যে হোক নর্মালি মানে ওই মানুষের হাঁটার সাউন্ড গুলা পায়, এবং যে যখন সে দেখে মানুষগুলো হাঁটছে কারো পায়ে কোনো স্যান্ডেল ছিল না, সবাই ছিল খালি পায়ে, এবং সবার পরনে ছিল কাফনের কাপড়। আচ্ছা, সো এরকম মানে একটা খুবই মানে আমি এটা মানে রাসেল ভাই আমি বলছিলাম লোম দাঁড়িয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক। আমি এটা আমার কাছে 3-4 দিন আগে আপনি তো নিশ্চয়ই যিনি এক্সপেরিয়েন্স করেছেন ওনার তো অবস্থা আরো খারাপ। তিনি যেভাবে বলেছেন আরো বর্ণনাগুলো অন্যরকম ছিল, আর অনেক অনেক ভয় লাগার কথা। সেটাই মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, ইন্টারেস্টিং বলছি আসলে ব্যাপারটা, যা মানে না সে দেখেছে এরকম কবরের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। সেটাই মানে এটা খুবই ভয়ের হওয়ার কথা। এবং আমি জানি না যে আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমি কি করতে পারতাম। সো তারপরে খুবই স্বাভাবিক যে উনি একদম হাঁটতেই পারছিল না, উনি সেন্সলেস হয়নি, বাট উনি হাঁটতে পারছে না, ওনার সারা মানে হাত পা কোনো কিছুই চলছিল না। ওই হুজুরের হেল্প না থাকলে সে ওখানেই হয়তো বা পড়ে থাকতো বা বসে থাকতো, কিছু একটা করতে আর কি। ওনার যে কোনো ধরনের অ্যাটাক হয় না, এটাই ওরকম সে নড়তেই পারছে না, একদম তার হাত লিমস গুলা মুভ করছিল না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই প্রোগ্রামটি শুনছে এত রাতে তাদের সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং মাই টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু সেজুতি, আনিকা এবং আকিব, তারা সবাই আমাকে ইন্সপায়ার করেছে এখানে গল্প বলার জন্য, মানে স্টোরিটা বলার জন্য। আমার পক্ষ থেকেও সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ রাসেল ভাই। সবার আগে আমি ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এটা হচ্ছে 2004 সালের ঘটনা। এটা হচ্ছে 20 জানুয়ারি। আমার বড় চাচি ওই দিন মারা যান আর কি। তো মারা যাওয়ার 3 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার সাথে একটা রাইফেল স্কোয়ারের সামনে। তো ওই অ্যাক্সিডেন্ট ওনার ডান হাতটা ভেঙে যায়। আচ্ছা, ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে ওনার একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় ডক্টররা, ডান হাতে একটা লাগিয়ে দেয়। তো এখন আসল মূল ঘটনায় চলে যাচ্ছে। ওই যেদিন মারা যান সেদিন আমি সারাদিনই বিজি ছিলাম কাজে। তো সন্ধ্যার দিকে দাফন শেষ করি। সন্ধ্যা 7টার পরে বাসায় আসার পর পুরো বাসাটাই থমথম একটা পরিবেশ বিরাজ করে। নর্মাল একটা মানুষ মারা গেলে যেরকম পরিবেশ বিরাজ করে সেরকমই বিরাজ করছিল আর কি। কিন্তু ওইটার সাথে একটা আলাদা অস্বস্তিকর ফিলিংস আমাদের ফ্যামিলির সবারই মানে হতে থাকে আর কি। পুরো বাসাটা একটা ঠান্ডা, মানে গরম পড়ে গেছিল তখন, জানুয়ারি মাসের 20 তারিখ, প্রায় গরম পড়ে যাচ্ছে আর কি। তো প্রচন্ড মানে অত ঠান্ডাও না আবার অত গরমও না, একটা কেমন একটা ফিলিংস লাগছিল সবার মনের ভিতরে আর কি। তো আমাদের বিল্ডিংটা 5 তলা, নিচ তলায় আমার বড় চাচি থাকতেন, আর আমরা থাকতাম 4 তলায়। তো বড় চাচার ওই দিন খুব খারাপ লাগছিল আর কি, অস্বস্তিকর ফিলিংস লাগছে। তো সে বলেছে যে আমি আজকে আমার বাসায় থাকবো না, আমি আজকে তোমাদের বাসায় থাকবো। তো সে আমাদের বাসায় 4 তলায় চলে আসে। তো নিচতলা মানে মানে হুজুরদেরকে বলা হয়েছিল যে নিচতলায় কোরআন শরীফ পড়ার জন্য আর কি। আচ্ছা, তো সে 4 তলায় চলে আসে। সন্ধ্যা 7টার পর থেকে এরকম সবারই বলছিল যে আমাদের তো ভালো লাগছে না, কেমন যদি লাগছে। তো এমন অবস্থা যেমন হচ্ছিল যে ওই এলাকায় কেউ নাই, বাট এরকম তো হওয়ার কথা না, একেবারে কথা না। মনে হচ্ছে কেউ নাই, ওই বাসাটা পুরোটাই খালি, আমরা একাই 4 তলায় সবাই আছি। তো আমাদের অনেক আত্মীয় স্বজন যেহেতু মারা গেছে, অনেকেই এসছে আর কি বাসায়। তো সবাই পরিবেশটাই থমথমে ছিল, পুরো পরিবেশটা থমথমে। তো সবাই থাকবে আমাদের বাসায়, এরকমটা মানে ফিক্স হয়েছে আর কি, আমাদের বাসায় থাকবে 4 তলায়। তো 10টার পরে প্রচন্ড শো শব্দ, প্রচন্ড মানে এরকম শো শব্দ যে আমার জানালাগুলো বাড়ি খাচ্ছিল, ছাদের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। আচ্ছা, তো আমরা এটা নর্মাল কন্ডিশনেই নিয়ে নিই, কারণ কেউ তখন বাইরে দেখেনি যে আসলে ঝড় এসছে কিনা। আচ্ছা, আমি এই শো শব্দটা পাওয়ার পরে বারান্দায় যাই। বারান্দায় যাওয়ার পর দেখি যে একটু গাছের পাতা নড়ছে না, আকাশে চাঁদ তারা, পুরোই ক্লিয়ার আকাশ, ঝড়ের তো কোনো কোয়েশ্চেনই আসে না, একেবারেই না। তো শো সাউন্ড মানে কন্টিনিউ করছে। তো আমি রুমে চলে যাই, সবাই তসবি পড়ছিল, কোরআন শরীফ পড়ছিল, সবাই সূরা কালার মধ্যে ছিল আর কি। আচ্ছা, তো রাত 12টার পর সাউন্ড আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, প্রচন্ড সাউন্ড, মানে তখন মানে কি মনে হচ্ছিল যে মানে কেমন একটা ভয় লাগছে, যে একটা মানুষ মারা যাওয়ার পর মানুষ অতটা ভয় পায় না, আমরা তখন আরো বেশি ভয় পেয়ে গেছিলাম।
যে সাউন্ড আরো বেশি গভীর হচ্ছে আর কি, শো সাউন্ডটা, বাতাসটা বেশি। তো 12টার পর থেকে একটা সাউন্ড পেলাম। আমি একটার দিকে ঘুমাতে যাই, প্রায় একটা বাজে ওই সময় আমি ঘুমাতে চলে যাই। তো আমি যে রুমটাতে ঘুমাবো ঠিক করেছিলাম ওইটা আর কি আপনার সিঁড়ির করিডোরের সাথেই। আচ্ছা, সিঁড়ি থেকে ডিরেক্ট আমার রুমে যাওয়া যায়। আচ্ছা। তো আমি শুয়ে পড়েছিলাম ফ্লোরিং করে শুয়েছিলাম, আমার সব কাজিনরা একসাথে ফ্লোরিং করে শুবো এরকম প্ল্যান ছিল আমাদের। তো শুয়ে পড়ি আমি একটার দিকে, যথারীতি শুয়ে পড়ি। 1:20 এমন সময় নিচ থেকে কে জানি উপরে উঠছে, খুব মোটা একজন মানুষ। আমি আগে বলে রাখি, আমার চাচি মারা যাওয়ার আগে 3 মাস আগে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন সে মোটা হয়ে গিয়েছিলেন অ্যাক্সিডেন্টের পরে। আর ওনার অনেক ধরনের অসুখ ধরা পড়ে, যার ফলে 3 মাস পরে উনি মারা যান। তো একটা মোটা মানুষ নিচ থেকে উপরে উঠছে এবং খালি পায়ে উপরে উঠছে। নিচ থেকে উপরে উঠার পরে আমি ভাবলাম যে এটা সম্ভবত 5 তলার ভাড়াটিয়া হবে। আচ্ছা। তো ভাড়াটিয়া হলে এরকম হতেই পারে। তো আবার দেখলাম উপর থেকে নিচে নামছে। তো আমি ভাবলাম যে হয়তো কলাপসিবল গেট খোলা, সে বলে লাগাতে গেছে। আচ্ছা। কিন্তু না, আবারও 10 মিনিট পরে সে নিচের থেকে উপর উঠছে। এবার স্টেপটা একটু বেশি তাড়াতাড়ি, আগে চেয়ে ফাস্ট। নিচের থেকে তাড়াতাড়ি উপর উঠে গেল। আমি ভাবলাম হয়তো কলাপসিবল গেট লাগিয়ে উপরে উঠে গেলাম, কিন্তু না, আরো 10-15 মিনিট পরে এই সাউন্ডটা আরো বেশি গভীর হতে থাকে। খালি পায়ের তালুতে যদি কেউ পাড়া দেয় ফ্লোরে, এটা ফ্লোরিং করার পরে আমি শুয়ে যে সাউন্ডটা পেয়েছি, যে প্রথম ধুম ধুম সাউন্ড, নিচের থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে। এবার আরো স্পিড বেশি বেড়ে গেল 2টার পরে। আচ্ছা। মনে হচ্ছে যে এক একটা স্টেপ সে 3টা-4টা করে নিচ্ছে, সিঁড়ির স্টেপ গুলা। এখন আমি এটা আমার ফ্যামিলির সবাই শুনতে পায়, সবাই, তার মানে একজনের মনের ভুল এটা নয়। তো সবাই সাউন্ডটা শুনতে পায় এবং আমি মাকে গিয়ে জিজ্ঞেস করি, মা এই সাউন্ডটা কেন আসতেছে? মা বলে যে তুমি এত কিছু খেয়াল করো না, সম্ভবত কোনো ভাড়াটিয়া হবে। কিন্তু আমার মন তো আর সায় দেয় না। আমি বাবাকে গিয়ে জানাই ব্যাপারটা। বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। সে দরজাটা খোলে। যখন এর পরের বার সাউন্ডটা হয়, সে দরজাটা খোলে। খোলার পর দেখে যে গ্রিল কাঁপছে। কি ব্যাপার? সে করিডোরে লাইটটা জ্বালায়, জ্বালানোর পর উপরে এবং নিচে তাকানোর পর কোনো সাউন্ড পায়, কাউকে দেখে না সে, আর ছাদের দরজাটা সে লাগিয়ে দেয়। এরপর আবার সাউন্ডটা হয় এবং সাউন্ডটা এবার আরো বেশি। তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি নিচে নামলো। সে তখন আরো বেশি ভয় পেয়ে যায়। সে বাবা নিচে গেল, নিচে গিয়ে দেখলো কলাপসিবল গেট কি খোলা না লাগানো। দেখলো যে কলাপসিবল গেট পুরোই লাগানো। তো নিচে যারা কোরআন শরীফ পড়ছিলেন সেখানে অনেকগুলো হুজুর ছিল, 3-4 জন হুজুর, বড় হুজুর আর ছোট হুজুররা যারা কোরআন শরীফ পড়তে হাফেজ যারা থাকেন। তো ওনারা বলল যে আপনি ঘর থেকে বের হবেন না, এখন ঘরে বসে আল্লাহ বিল্লাহ করেন। একটা মানুষ মারা গেছে আজকে এখানে, সবাই ভয় পেতেই পারে। হুজুরাও সাউন্ডটা পায়, এটা আমি পরে জানতে পারি। আচ্ছা। তো আমি উপরে চলে যাই, আমার বাবা উপরে চলে আসে। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হলো? বলে যে না, শুয়ে থাকো তোমরা, কোনো ভয়ের কিছু নাই, কিছু না। বাবা ছাদের দরজাটা কিন্তু লাগিয়ে দেয়। তো এরপরে আবার দরজাটা শব্দ করছিল সেটা তিনি লাগিয়ে দিয়ে তারপরে দরজাটা লাগিয়ে দিয়েছেন ছাদে। তারপর আমার থাকলাম 4 তলায়, ছাদ হচ্ছে 5 তলা, একদম 6 তলায়। তো সে দরজা লাগিয়ে দিয়ে চলে আসে ঘরের ভিতরে, তা আগেই লাগিয়ে দিয়েছিল। তো সে যখন নিচ থেকে উপরে এসে সিগারেট খেয়ে উপরে এসে দরজা লাগিয়ে দেয়। কিন্তু আমি সাউন্ডটা আবার পাই, এবার আরো বেশি। একজন মোটা মানুষ দৌড়ালে যা হয়, ধাম 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 ধাম, যে সিঁড়িটা সে ফাটিয়ে ফেলবে। গ্রিল তো কাঁপছেই। বাবা এবার ডিটারমাইন যে না, আমি এবার দরজা খুলে দাঁড়িয়ে থাকবো, দেখি কি হয়। সে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখে যে গ্রিল কাঁপছে, কিন্তু কোন মানুষের জিন বুঝলে কিন্তু একটা চিহ্ন রেখে যেতে পারে, কিন্তু না, সে কিচ্ছু দেখে না। দরজা খুলে স্টিল দাঁড়িয়ে আসে এবং সাথে আমিও চলে আসি, আমার কাজিনরাও চলে আসে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বাসার ভিতরে, কিন্তু না, এই গ্রিল তো থামা বন্ধ হচ্ছে না। গ্রিল এরকম ভাবে কাটছে। আমাদের গ্রিলটা আবার পুরোই গ্রিলের তৈরি, অনেক গ্রিল থাকে উপরে কাট লাগানো থাকে, শক্ত থাকে, কিন্তু এটা পুরোটাই গ্রিলের তৈরি, ভালোভাবে মুভ করছে না। আচ্ছা। তো আমরা সবাই প্রায় ভয় পেয়েই যাই ওই জায়গায়, ওই সময় আমাদের হার্টবিট বাড়তে থাকে। মানুষ মারা গেছে ওই বাসায়, একটু মানুষটা একটু থমথমে পরিবেশ থেকে আলাদা পরিবেশে যেতে চায় মানুষ মারা যাওয়ার পরে, না এটা ভুলে থাকার চেষ্টা করে। কিন্তু না, আমরা ভুলতে পারছিলাম না। অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, যারা সাউন্ড আরো বেশি বাড়ছে। এমন সময় আমার ছোট ভাই আকিব, সে মার সাথে শুয়েছিল। মার রুমটা আমার রুম থেকে আরেকটা রুমে পড়ে। তো সিঁড়ির কামড়ার যে সাউন্ডটা, সেটা তো মা শব্দ ওই সময় যাচ্ছে পাচ্ছিল না, কিন্তু আমার মা যখন রুমের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে সাউন্ডটা আগে পায়। তো আমার ছোট ভাই পেট ব্যথা করছে তার প্রথমে।
তো সে বলে যে আমি পানি খাবো। তো পানি খেয়ে আসার পরে সে যখন শুবে মার সাথে, আমার মাও ওই দিন ফ্লোরিং করে শুয়েছিল। তো আমাদের যে মানে জানালাটা, মার রুমের জানালাটা, এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে, বাড়ির দক্ষিণ পাশে। আচ্ছা। তো ভাই শুবে, দাঁড়িয়ে মানে মাটিতে শুবে, এমন সময় দেখে যে একটা ইমেজ, কিন্তু ওখানে কোনো মানুষ না, ওটা মানুষ না, মানুষের কোনো মানে শেপ না, সাদা একটা ইমেজ, যার সাথে একটা গ্রিল আছে। আচ্ছা। যার সাথে একটা গ্রিল আছে, গ্রিলটা রাউন্ডেড গ্রিল, এবং আমার চাচির হাতে যে গ্রিলটা ছিল সেটাই, আচ্ছা, সেই গ্রিলটাই, আচ্ছা, আচ্ছা। সেই রকম গ্রিলটা, এমন যেভাবে বাঁকা হয়েছিল, যে এক মানে যে শেপে বাঁকা হয়েছিল সেভাবেই, আচ্ছা, সেভাবেই গ্রিলটা। তো আমার ভাই সাথে সাথে মাকে দেখে, মা দেখো দেখো এটা কি, মা দেখো দেখো এটা কি। আমি তো, ও তখন ক্লাস 2 তে পড়ে, ও কাঁপছে, হাত কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো মা বলে কি, কোথায় কোথায়? তো মা পর্দাটা সরিয়ে দেয়। আমার মা হয়তো বা কিছু আন্দাজ করেছে কিনা, আমাকে কিছু বলে নাই, কিন্তু সে বলে যে তুমি শুয়ে পড়ো দরজা। ও কাঁথা মুড়ি দিয়ে পরে ঘুমিয়ে যায়। আচ্ছা। ফজরের আজান দেয় 4:15 বা 16-তে। তো এরপর থেকে ওই সময় শব্দ কিন্তু হচ্ছিল, সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছিল, সাথে সাথেই আজানটার সাথে সাথেই শব্দটা চলে যায়। তো আপনি একটা কথা বলেছেন, আপনার বাবার সামনেও জিনিসটা করছিল। বাবা তো দাঁড়িয়ে ছিল, একদম তার সামনে করছে, গ্রিল কাঁপছে, সে দরজা খুলে দাঁড়িয়ে আছে। মানে হ্যাঁ, সেটাই, মানে যদি কোনো মানুষ হতো বা কিছু, যদি কেউ যদি ঝাঁকাতো গ্রিলটা বা কেউ যদি ধাক্কা দিত, তাহলে উনি দেখতে পেতেন আমার সামনেই করতে ব্যাপারটা। আমাদের ভাড়াটিরা সবাই ঘুম ছিল, সবাই ঘুম, রাত তখন 2টা-2:30 বাজে। আর তারাও তো জানে এই বাসায় একজন মানুষ মারা গেছে, তারা চাবি তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলছে। তো ওইটার মানে ফজরের আজানটা দিল, রাসূল ভাই বিশ্বাস করবে না, দেওয়ার সাথে সাথে শব্দটা ভ্যানিশ, একদম সব চুপচাপ, আগের মতো থমথমে, আগের মতো একদম, কিন্তু থমথমে ভাবটা থেকে যায় তখন পর্যন্ত। তো সবাই তখন ফজরের নামাজ টামাজ পড়ে আস্তে আস্তে যখন একটু আলো হতে থাকে, তখন সবাই ঘুমোতে যায়। এরপর থেকে 3 দিনের মিলাদ হলো। 3 দিনের মিলাদ হওয়ার পরে মানে এরপরে এই যে বাকি যে 2 দিন গেল, 3 দিনের মিলাদের আগে, সেই 2টা দিনও কি সেই 2টা দিন আমরা ভয়ে ছিলাম, বাট এরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা খেয়াল করিনি। কি মনে হয় আপনাদের যে ইমেজটা দেখেছিলেন, সেটা কি মানে মনে হয় ইমেজ মানে কি একটা পর্দা, আচ্ছা, সাদা পর্দা জানালার পাশে, জানালার সাদা পর্দা, এটা কিভাবে বুঝাবো আমি, মানে একটা মানে আয়নার মধ্যে যদি একটা সাদা কাপড় দেখেন সেরকম, এবং সাথে ওই এটা মানে গ্রিলটা যে লেগে আছে ঠিক তা না, গ্রিলের একটা ইমেজ আসছে এখানে। আচ্ছা, সেটা আমার ভাই যেভাবে বললো যে ভাইয়া একটা কাপড় নড়তেছে। ওকে, সো আশা করবো যে ভালো যাবে প্রতিদিন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যে ঘটনাটি শেয়ার করবো, যে এটা একটি যমজ বোনের ঘটনা, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, যখন ক্লাস 8-এ পড়তেন তখনকার ঘটনা। পরিবারে বাবা মা সহ 2 ভাই ছিলেন আর কি, তারা ক্যাডেটে পড়তেন, তারা ক্লাস 8-এ পড়তো তখন। 1983 সালের ঘটনা। বাবা টিএনটিতে চাকরি করতো, তো যখন করতো, অ্যাকচুয়ালি আমার নানাকেও তিনি চিনেন, তার বাবা চেনেন আর কি। এতটাই মানে উনি ঘনিষ্ঠ ছিলেন, হ্যাঁ, মানে উনি এতটাই রিনাউন আচ্ছা আচ্ছা টিএনটি। তো 83 সালের সেই ঘটনাতে চলে যাই। তো তারা তো কোয়ার্টার পায় গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের কোয়ার্টার আবার 2 তলা। আচ্ছা, তো 3 তলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি, তাদেরকে সেখানে থাকতে দেয়। তো রাসেল ভাই বলি, ইলেকট্রিসিটির একটু ঝামেলা ছিল ওই সময়, থাকতো সব মানে সারাদিন থাকতো কতবার সেটাই গোনা যেত আর কি। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম থাকতো না। তো তাদের 2 জনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে না, কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের ঘটনায় চলে যাই। তো গরমকাল, তো রাসেল ভাই ইলেকট্রিসিটি ছিল না। তো লুবনা এবং স্বপ্না, যে 2 জন আন্টির কথা বলছি, লুবনা যার কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে 25 সেকেন্ডের বড়। আচ্ছা, তো উনি বাইরে যান আর কি। তো আপনার ছাদের যে পোর্শনটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই, তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা দিকে ইলেকট্রিসিটি নাই। তো ওই সময় তার মা তাদেরকে খেতে ডাকছিল। তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকবার কারণে অন্ধকারে খাবে, আর ওই হারিকেনের আলোয় খাবে, সেজন্য তারা বলছে যে ইলেকট্রিসিটি আসলে খাবে। আচ্ছা, তো তারা ওই জায়গায়, ওই যে পোর্শনটা ছাদ ছিল সেই জায়গায় যায়। তো উনি জাস্ট দাঁড়িয়েছিল, 5 থেকে 7 মিনিট হবে, এমন সময় একটা চিৎকার আসে। এক চিৎকারে দৌড় দিয়ে যায়, এবং এই চিৎকারটা স্বপ্নারা তখন তিনি বুঝে ফেলেন। এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্না পড়ে আছে মেঝেতে। তো ওনাকে উঠানোর পরে যখন জ্ঞান ফেরে, তখন জানতে চায় যে আসলে কি ঘটেছিল, তোর সাথে তুই এরকম পড়েছিল কেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন? তখন তার ছোট বোন যে বলছে, স্বপ্না, ছোট বোন বলতে কি 25 সেকেন্ডের ছোট, তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না
তখন আমি ওয়াশরুমে ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আপনার আয়নার দিকে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই। এইটা পরে একটু ভীত সন্তুষ্ট আর কি, যে আমি রুমের দিকে যাই। এমন সময় হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়েছিল, আচ্ছা, আমার পড়ার টেবিলের পাশে। আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়েছে তার সাথে কোনো মাথা নাই এবং সব জোরে জোরে হাসছে, সাউন্ড পাচ্ছে, কিন্তু উনি কে আমি জানি না। এরপরে তাকে ধরার এক প্রচেষ্টা চালায়, ধরার প্রচেষ্টা চালায়। তিনি বাড়ি পুনে ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে। তো এটা ছিল ঘটনা রাসেল ভাই। তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয়, আমাদের বাসা বাবাকে জানানো হয়। তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট কোয়ার্টার, তো এখনই তো শিফট করা যাবে না। তার প্লাস মেয়ের এখন প্রেশার দিচ্ছে যে ওই মেয়েটা, ছোট মেয়েটা স্পেশালি, যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো সব ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্প টল্প শোনা, গ্রামের ভূতের গল্প টল্প শোনা, তো ভুল হতে পারে। তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায়, পানি দিয়ে যায়, পানিটা ছেটাতে বলে বাসায়। তো হুজুর চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ, সবকিছু নর্মাল হয়ে যায়। অ্যাবনর্মালিটিস আসলে রাসেল ভাই এটা হঠাৎ করেই হয়। আচ্ছা, হ্যাঁ, ট্রু। তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালুসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা অথবা তোর মাথায় সামনে চলে আসে, সেটা থেকে ভাবনার কারণে হয়তো এরকম হচ্ছে। তুই এটা ফিল করতেছিস, যাকে এটা বাদ দে, এটা মাথা থেকে সরাই ফেল। সবাই যেরকম ভাবে আর কি, প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া, সাধারণ মানুষরা যেভাবে হ্যাঁ, আপনি হলেও তাই করতেন। সেটাই। তো রাসেল ভাই এখন কিছুদিন পর, তার 15 থেকে 20 দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে হঠাৎ, পয়লা বৈশাখের পরে, তো মানে বৈশাখের কাল বৈশাখী ঝড়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং শব্দ, স্পেশালি হচ্ছে দরজা জানালা বাজ পড়ার শব্দ, বাড়ি খাওয়ার শব্দ এবং চারিদিকে গাছের পাতা যে নড়ছে এটার শব্দ, মানে খুব খারাপ অবস্থা। খুব বেশি সময় না, রাত্রে 8:30 কি 9টা বাজে। তো ওনারা চাচ্ছিল যে বৃষ্টির মধ্যে বাইরে যে ভিজবে, তো অভ্যাসটা ওরকমই আর কি, ছোট বাচ্চা মানুষ তো, এইটা পরে কত বড়, বেশি বড় না। তো দুইজনই একসাথে দরজা খুলবে আর কি। তো দরজা খুললেই তো ছাদ, দরজা খুলেই পাড়া দিতে যাবে, এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর রাসেল ভাই। একটা লোক কোনায় কবর খুঁড়ছে এরকম ছাদের মধ্যে কোদাল দিয়ে। ওনাদের কথা হচ্ছে কি দেখলাম এটা, আসলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে নাকি কবর খুঁড়ছে নাকি মানে কি বাড়ি দিচ্ছে কি, আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পাই তারা। আচ্ছা। তো দৌড়ে তার বাবার কাছে যায়, বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, ওয়ান কাট অফ টেনে হেঁচড়ে নিয়ে আসে। আচ্ছা। দুইজনে, এবার কিন্তু আসলে একজন দেখে নাই, দুইজন একসাথে দেখে। তো বাবা মা বলে কোথায় কি, কোথায়, আমি তো কিছু, সবকিছু নর্মাল, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবং বাইরের থেকে ভিতর থেকে হারিকেনটাও নিয়ে পর্যন্ত এসছে, যে আসলে ছাদটা তো অন্ধকার, ছাদের মধ্যে কিছু দেখা যায় নাকি, ভেতরে যায়, কিন্তু বৃষ্টি তো রাসেল ভাই যেতেও পারছে না। আচ্ছা। তো বাবা বলে যে ধুর এগুলি বাদ যেত, তোরা যে বাসায় রুমে যা ঘুমা। তো তাদের মধ্যে আবার যে মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে, আবার যাই দেখি। তো এই ভীত অসন্তুষ্ট অবস্থায়, এত ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে, এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে। সেটা তারা দেখতে থাকে যে অনেকগুলো কবর একসাথে ছাদের মধ্যে, ওই অতটুক জায়গায়, ওই অতটুক পোর্শনে অনেকগুলো কবর এবং অনেকগুলো মানুষ হাঁটছে ওই কবরের পাশ দিয়ে। কেউ তসবিহ পড়ছে, কেউ কাঁদছে, কেউ কথা বলছে দূরে দাঁড়িয়ে, অনেকগুলো মানুষ একসাথে ছাদের মধ্যে দেখতে পায়। আচ্ছা। এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্টিল ওই জায়গায় ছিল। আচ্ছা। তো তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেসার দেয় যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, আমরা এখানে থাকবো না। আচ্ছা। এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে, বেশ ভালো এফেক্ট পড়বে। তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি এই গভর্নমেন্ট কোয়ার্টারে, আমি যেতে পারবো না আসলে এখনই, তো একটা ব্যবস্থা করি। তো বলে যে না, তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি, অন্য বাসায় থাকি। তো বাবা অনেক জোরাজুরি করে ওদেরকে রাখার ব্যবস্থা করে, যে না কিছুদিন দেখি, সময়ও তো লাগে বাসা খুঁজতে। তো তার বাবা তাদেরকে প্রেসার দেয়। এর মধ্যে প্রায় 5 থেকে 7 দিন পর ওই ঘটনা, তাদের এক মামি মারা যায়। আচ্ছা। তো মামি মারা যায়, তো মামির কবর হয়েছে নানার বাড়িতে। তো নানার বাড়ি মানিকগঞ্জে। সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল, তার আবার একদম ঘরের সাথেই যে বাড়ি, তার সাথেই কবরস্থান, পারিবারিক গোরস্থান। খুব বেশি গোরস্থান না, 12 থেকে 14টা কবর আছে। আচ্ছা। তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে, অনেক মানুষ তো ভিড়, তো তারা দূরে, কবরস্থানের ভিতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না, ওরা দূরে ছিল আর কি, মেয়ে দুটা। তো বাসায় আসে প্রায় ওই মারা যাওয়ার
সব কুলখানি টুলখানি শেষ করে বাসায় আসে যখন 13 দিন পর হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে, এমন সময় দরজা খুলে ছাদে পাড়া দিতেই দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গোরস্থান দেখে এসছে নানার বাড়িতে, ঠিক একই রকম গোরস্থান ওই তাদের ছাদের উপরে, একই রকম সেই কয়টা কবর। এটা হতে পারে তাদের হ্যালুসিনেশন, হতে পারে তাদের রং ধারণা, হতে পারে তাদের ভুল ধারণা, কিন্তু দুইজন একসাথেই দেখার কথা না। ফলে একজন দেখবে যে আগে এফেক্টেড হয়েছিল, সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারত, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে, এবং যে হুজুরটা এসেছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই এফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার পড়ে, ভালো ইফেক্ট পড়ে। তো রাসেল ভাই এটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন, প্রায় 1.5 মাস যে কয়েকদিন ছিল, সেই কয়েকদিনে 1.5 মাস খুব ভয়ে ছিল, এবং এই কন্ডিশনগুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায় ওই বাসাতে। অনেক ধন্যবাদ আলিফ, আপনার মধ্যে আপনাদের শোনাবো। আপাতত আমরা যাই আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএম এর ঘটনা শেয়ার করবার জন্য। আরিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে, এবং কি মানে না আমি জানি না আসলে হঠাৎ করে আমার কাছে আজকে একটা হসপিটালের ঘটনা এসে গেছে। হ্যাঁ সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে জন্য, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না। বাট আজকে যখন আমি তো জানতাম না যেটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি, এবং আপনি যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুধু না, আরো তো অন্য ঘটনাও আছে, সেগুলো আমরা শুনবো। আমরা হসপিটালটা দিয়ে শুরু করি, যেটা ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে ওকে। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যেতে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো, তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, আচ্ছা পেশেন্ট প্রেমিক বলে, পেশেন্ট বা ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত একটা মানে। আর রাসেলের আরেকটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা, তো ফোন এতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন, এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই 3টাকে তো কানেক্ট করতো কি আপনার হসপিটাল থেকে ওই ফোন, নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নরমালি ফোন 2টা হসপিটালেই কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, তবে বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা, তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না, তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা, তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই এই জায়গাটা, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কিভাবে। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে।
তো তার কথা মতে রাসেল ভাই আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে মানে আলিফ এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলো দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাক পক্ষীও না, একটা বিড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এইটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল, যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসে, উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানাল ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি করে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কি রকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না, সে তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বলল যে হ্যাঁ আমি ডক্টর সাইফুল্লাহ। বললে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বললো। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলেই বলবে যে লোকটার 120 বছর ছাড়াই গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকে সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সি দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটি রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুন গুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটির টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো,
যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, সে নার্সটাকে রেগুলারলি দেখে, ওই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে, কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না, এমন একটা ভাব যে নার্সটাকে চিনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই, তারপরে আপনার ওই জাফর সাহেব জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো, তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হওয়া যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই দুইজনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে, আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইয়েদা যে নার্স, সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ, মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কিছু ডিসাইড করতে পারবেন না? আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের। একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার, মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে, কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিচ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন, যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে, আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো, পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠালো স্টিচ করার চেষ্টা করলো। আর এদিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালি দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো, অ্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে, সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে কোন রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই। আমি আবারও বলি, পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে, তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে, তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো, এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে, রাইট। এবং ওই 4 জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নইলে ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সুরা, এই দোয়া গুলা পড়ছিল সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বললো কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা। এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই,
সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, রাইট। কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশে নামল, তারা কালিমা পড়তে 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 আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক যুদ্ধ ছিল, যাদেরকে উনি ছিলেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে they were possessed or something। সে দরজাটা খুললে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো। আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই দুইজন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএর লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে দুইজন লোক খুব জোর করে এক গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে। এরপরে রাসেল ভাই তারা কিছু আপনি কিছু বলতেন রাসেল ভাই, আপনি কোনো আমার কাছে কোনো সলিউশন নাই আসলে। আমি সেও আজ পর্যন্ত এটা সলিউশন খোঁজে নাই। একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন। বলে আমি যদি ঘুমে জানতাম, নরমালি আমি খুব বাজে স্বপ্ন দেখি, নরমালি আমি বসে বলছে যে ওনার বাসা থেকে পড়ে গেছি। আসলে ওনার বাসা থেকে যে রিক্সাওয়ালা যিনি নিয়ে গেছেন তখন থেকে তো ঝামেলা শুরু হয়েছে। তখন থেকে রিক্সা থেকে মানে রিক্সাওয়ালা আসলে তো আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি মানে ওনাদেরই একজন রিক্সাওয়ালা, আসলে কোনো সাধারণ বলে যে এরকম ভাবে রিক্সা চালানোর কথাও না। আর আমি যখন স্বপ্ন দেখি আমার কাছে মনে হয় স্বপ্নতে খুব খারাপ জিনিস হওয়ার সাথে সাথে আমি বেডে, কিন্তু আমার হাতে সব খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। হয়তো ডাক্তার মানুষ দেখে দুইটা কষ্ট ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, কিন্তু সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমি শিওর যে আপনাদের কাছে এরকম ঘটনা আমি যদি চাই তাহলে আপনারা আরো দিতে পারবেন, এবং আপনাদের কাছে ডেফিনেটলি আছে। এবং আপনাদের যারা আমাদের এখন যদি শুনে থাকেন কোনো স্পেশালি ডক্টরস যারা শুনছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের ঘটনা সবাই জানতে চান, আপনাদের মানে কাছ থেকে বেশি শুনতে চান সবাই, অনেকে পছন্দ করেন। এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ বা যাই বলি না কেন, সেখানে একটা না একটা হলেও এরকম লাশ নিয়ে কাহিনী থাকে। সেই কাহিনীগুলো প্লিজ আমাদের লিখে পাঠান, প্লিজ আমাদের এখানে এসে শেয়ার করুন এবং সবাইকে জানান সেটা। এবং আশা করছি যে আমাদের দেশে একটি ঘটনাও, এই ধরনের ভয়ের ঘটনাও অজানা থাকবে না, এবং সেই জন্য দরকার হচ্ছে আপনাদের বলেছেন যে উনি যতটুকু পারেন ওনার শরীর বন্ধ করে বা যেভাবে প্রোটেকশন নিয়ে রেডিও ফুটেতে আসবেন ইনশাল্লাহ। জানি না কবে আসবে, সে নিজেও লিখেছে যে সে কবে যে আসতে পারবে জানি না, তবে ইনশাল্লাহ সে আসবে। ইনশাল্লাহ আমরা ওয়েট করছি আপনার জন্য। আপনি যদি আসেন তাহলে সত্যি আমরা খুব খুশি হব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত সমস্যা থাকা সত্ত্বেও আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আপনি আপনার ঘটনা শেয়ার করেছেন। আপনি আসতে পারেননি কিন্তু আপনার ঘটনা এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে রাসেল ভাই, যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে বাসাবো এরিয়ার, অনেকদিন আগের কথা, 96-97 দিকে হবে। যে যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ক্রিশ্চিয়ান আর কি। তার বাসাটা 4তলা বাসা, টিচার, সে একটা ভালো কলেজের টিচার আর কি। তো ওইখানে বাসা থাকার কারণে তার বাসাতে মোটামুটি ব্যাচের অনেক স্টুডেন্ট আসতো, অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট আসতো তার কাছে পড়বার জন্য। তো সেই ইংলিশ টিচার আর কি, ইংলিশ পড়াতেন সবাইকে ব্যাচ ওয়াইজ। তো তার বাসাতে তার ওয়াইফ, তার 2 ছেলে মেয়ে, এক ছেলে ওই কলেজেই পড়তো যে কলেজে শিক্ষকতা করেন, আর এক মেয়ে ছিল, মেয়েটা ওখানকার রিজনাল একটি স্কুলের স্টুডেন্ট ছিল। তো ঘটনার দিন যায় রাসেল ভাই, সেদিন আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এবং খুব যে গভীর যে তা না, রাত মানে আপনার লাস্ট যে ব্যাচটা সে এইচএসসি পরীক্ষা থাকবার কারণে ওই ব্যাচটার পড়াতে রাত 9টা বেজে যায় আর কি। তো 9টার পরে ওনারা সবাই খেতে বসেন নিয়ম মাফিক। খেতে বসার পর মানে আশেপাশে সাউন্ড আসছে যে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে জোরে সাউন্ড হচ্ছে, এবং একটা ঘুরে গরম একটা পরিবেশ ছিল কদিন ধরে। তো ওই বৃষ্টি আসার পর খুব ঠান্ডা লাগছিল তাদের বাসার সবারই, পরিবেশে শীতল হয়ে যায়। তো যে শীতল, সেটা ওই দরজা নক করার পর থেকে আরো বেশি শীতলতর হতে থাকে, আরো বেশি ঠান্ডা লাগতে থাকে তাদের। তো কেউ উনি তো অ্যাকচুয়ালি শিক্ষক, তো টিচার জানে এলাকার লোকজন, তো এরকম ভাবে কেউ তার বাসায় বেলও দিবে না, মানে অন্য লোকজন আসলে এরকম অ্যাবনর্মাল ভাবে বেলও দিবে না। অ্যাটলিস্ট 10-12টা বেল দিল আর কি দরজার। তো দরজা খুললো, দরজা খোলার পর 2জন লোক। তো বাইরে এতটা বৃষ্টি, বাইরে থেকে যদি কেউ আসে বা আপনি এক্সপেক্ট করবেন কি হাইয়েস্ট যে উনি ভিজে আসবে, ছাতা দিয়ে থাকলো, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে ভিজে যাওয়ার কথা। ওই লোকগুলো 2জন লোক একদম স্বাভাবিক অবস্থায় আছে। 2জন লোকের হাইট
তিনি বলছে যে আমি তো এরকম মনে নাই হাইটের কথা, কিন্তু ওই দুইটা লোক দরজা খোলা পরপরই আমাদেরকে খুব সুন্দর একটি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, আপনার বাসায় কি কোনো লাশ আছে? খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এরকম মানে সাধারণত কেউ কোনোদিন হঠাৎ করে 10টার দিকে রাইট আপনি মানে রেডিও নাই, হঠাৎ করে আপনি যদি দরজায় নক করে আপনার মানে বাসার দরজা নক করে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাসায় কি লাশ আছে নাকি, আপনার অ্যান্সার কি হবে? সেটাই তো। উনি মানে দরজাটা বন্ধ করতে করতে ইলেকট্রিসিটি চলে যায়। তো শেষ ওই টেবিলে খাওয়ার অবস্থায় যে যেভাবে ছিল, হাত না ধুয়ে সবাইকেই বেডরুমে নিয়ে গিয়ে বলে যে তোমরা উপরের আল্লাহকে মানে ওনাদের ঈশ্বরকে ডাকতে থাকো আর কি। যেভাবে পাচ্ছে সে তাদের মানে রিসিভ করছে আর কি, তো যেভাবে পাচ্ছে তাদের চেষ্টা করছে যে পড়ার জন্য। তো এরকম অবস্থায় আর কি যে কি করে ভেবে পাচ্ছে না, তো দারোয়ানকে ডাকবে বারান্দায় গিয়ে নাকি এরকম আবার প্রবলেম হবে। তো সে সাহস করে বারান্দায় গিয়ে দারোয়ানকে ডাকে, তো দারোয়ান থেকে কোনো রেসপন্স আসে না। নিচে নর্মালি দারোয়ান ডাকলেই শোনে, কিন্তু ওই দিন দারোয়ানও শুনছে না। কারণ কি উনি জানেন না। আচ্ছা, ওই দিন রাতের বেলা কোনো মতে পার হয়ে যায়, ইলেকট্রিসিটি চলে আসে কিছুক্ষণের মধ্যেই, এরপরে সবকিছু নর্মাল হয়ে যায়। রাসেল ভাই রাতের বেলা সেদিন ঘুমোতে যায়, ঘুমোতে যাওয়ার সময় রাতের বেলা ওয়াশরুমের জন্য ওঠে। ঘুমটা সাধারণত তার ওই সময় ভেঙেই যায় মাঝে মধ্যে। আর বয়স্ক মানুষ, তার কথা হচ্ছে আমি যেহেতু বয়স্ক মানুষ, আমার ঘুমটা খুব কম হয় রাতের বেলা। আমি উঠি, আমি পা খাটের মধ্যে ফেলতেই দেখি যে আমার পাটা ভেজা, একদম ভেজা অবস্থায়। আমি লাইট জ্বালানোর চেষ্টা করি, লাইট জ্বলে না। আমি পাটা হেঁটে হেঁটে বাথরুমে গেলাম, বাথরুমের লাইটটা জ্বললো। বাথরুমে যেয়ে দেখি যে আমার পায়ের নিচে লাল রক্ত লেগে আছে। আচ্ছা, এরকম অসম্ভব জিনিস তো আমার সাথে ঘটার কথা না। আমি আমার ওয়াইফকে জাগাইছেন, তার ওয়াইফকে জাগান, তার ছেলে মেয়েদের জাগান। তার ছেলে যেহেতু কলেজে পড়ে, ওই রক্ত গরম টাইপের ছেলেটা কি বাবা কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা নেই। দেখি কি হয়েছে। পরে ওই ছেলে আসার পর কিন্তু তাদের রুমের লাইটটা ঠিকই জ্বলে ওঠে। মানে আশেপাশের লোকজন যখনই প্রেজেন্স চলে আসে তখনই সব অ্যাবনর্মাল ঘটনাগুলো ওখান থেকে সরে যায়, সাবসাইড করে যাচ্ছে। তো ঠিক এর পরের দিন রাসেল ভাই সবাই একই সময় খেতে বসে, খাওয়া প্রায় শেষ, এমন সময় আবার দরজা নক। আগের দিনের মতো বৃষ্টি আজ হচ্ছে না, কিন্তু যখনই ওই নকটা বাসায় করে হয়, মানে নকটা যখন বেলটা বাজানো হয়, তখনই পুরো রুম ঠান্ডা হয়ে যায়, বাসা ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়। দরজা খুলে মনে করে যে একটু আগে উনি দারোয়ানকে ডেকে এসেছিলেন যে তুমি আসলে মানে তুমি যে তোমার কাজ তুমি ফ্রি হলে আমার উপরে উঠে একটু কথা আছে আর কি। তো উনি মনে করেন দারোয়ান এসছে, দরজা খুলে দেখে সেই দুজন লোক। উনি আবারও সেই হাসি মুখে বলে আপনার বাসায় কোনো লাশ আছে? সেই দরজা আবার লাগাই দেয় জোরে, লাগাই দিয়ে তিনি আবার নিচে দারোয়ানকে জোরে জোরে ডাকতে থাকে, এই কে আসছে বাসার মধ্যে, কই তোমরা? কিন্তু কোনো ধরনের সাউন্ড আসতে থাকে না। এরকম করে করে পরের দিন রাসেল ভাই, ওই দিন রাতের বেলা তার স্বপ্ন এরকম আসে যে সে যখন রাতে ঘুমিয়ে গেছে, স্বপ্নে ফিস ফিস করে ছেলে আমি অদ্ভুত শুনতে পাচ্ছি আমার কানের মধ্যে কে জানি এসে বলছে আপনার বাসায় একটা লাশ আছে, আপনি একটু খুঁজে দেখেন। এরকম করে রাসেল ভাই আপনার সাথে কেউ ঘটলে আপনি আমি মাঝে মধ্যে এইসব ঘটনা যখন শেয়ার করি রাসেল ভাই, আমি মাঝে মধ্যে নিজেকে ওই জায়গায় বসানোর চেষ্টা করি যে আসলে আমার সাথে যদি ঘটতো, হয়তো সবার সাথে ঘটে না, ওনার সাথে ঘটে গেছে। কারণ উনি ওই জিনিসটা প্রত্যক্ষ করবার পরে উনি ডিসিশন নেয় যে না, উনি তার বাবার বাসা, এখান থেকে ওনার বাবার বাসা মানিকগঞ্জে, তো আমি মানিকগঞ্জ যাবো, কয়েকদিন বেরিয়ে আসবো, যেহেতু স্টুডেন্টরা এখন ছুটিতে আছে প্রিপারেশন লিভের জন্য। তো উনি চলে যায় তার বাবার বাসায়। রাসেল ভাই ঘটনা না, আরো ঘটনা আছে এরপরে। আচ্ছা, শুধু এখানে শেষ করে দিল রাসেল হয় না। উনি মানিকগঞ্জে এক সপ্তাহের একটা ছুটি নিয়ে, কলেজ থেকেও সে ছুটি নেয়, এক সপ্তাহ ছুটি নিয়ে মানিকগঞ্জ যায়। তো এক সপ্তাহের মধ্যে রাসেল ভাই কোনো ধরনের খোঁজ খবরও বাসার আসে না। আর ওই সময় এত টেলিপ্যাথি জিনিসটা বা টেলিফোনস টাইপের এত মাত্র আসা শুরু করেছে, এতটা আসে নাই বাংলাদেশে। তো উনি ঢাকায় আসার প্ল্যান প্রোগ্রাম করে, কেন জানি মনে হচ্ছিল যে না মানিকগঞ্জে আরো দুদিন থেকে যাই, কিন্তু তার মন টানা না হয়ে যাই ঢাকায় যাব। তো সে মানিকগঞ্জ থেকে ঢাকা চলে আসে, তার বাসায় চলে আসে। বাসার নিচ থেকেই বোঝা যাচ্ছিল যে এরকম কিছু একটা হয়েছে, নিচ থেকেই একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কিন্তু আসলে তখনও কেউ জানে না, তখনও কেউ কিচ্ছু বোঝে না। কিন্তু তার বাসাতে ঢোকার সময় মনে হয়েছে যে না, কোনো প্রবলেম একটা হয়েছে বাসায়। তিনি বাসার উপরে ওঠে, তার তিনতলায় ওঠে, দরজা খুলে, রাসেল ভাই দরজা খুলে ঠিকই তার রুমের মধ্যে, যে বেডরুমে সে এতদিন ইনসিডেন্ট গুলো পেয়েছিল, সেই বেডরুমে তার দারোয়ানের লাশটা ঠিকই ঝুলন্ত অবস্থায় পেয়েছে, এবং লাশটা গলিত অবস্থা, গন্ধ ছুটে গেছে অলরেডি। এইটাই সেই দারোয়ান রাসেল ভাই।
এতদিন ধরে ডাকছে, হয়তো লাশটা তখন থেকেই ঝুলছিল, সে কিছুই জানে না, কিছুই দেখে নাই, হয়তো সে যাওয়ার পরে সেটা ভিজিবল হয়েছে। আমি জানি রাসেল ভাই, এটা আমার পার্সপেক্টিভ, আমি তো ওনাকে জিজ্ঞেসও করিনি আপনি কিভাবে সলভ করছেন বা উনি সলভ করেছেন কিনা, আমি রাসেল ভাই আমি আদৌ জানি না। কিন্তু বাসায় ফুল ফ্যামিলি দেখে ওনারা ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়, পুলিশ নিয়ে আসা হয়, কিন্তু সলিউশন কে দিবে? সলিউশন দেওয়ার মতো কোনো লোক নেই, কারণ ওনার ঘরের মধ্যে। তো পুলিশ ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর ওনাকে ছেড়ে দেয়, কারণ উনি তো আসলে রিলেটেড না, উনি তো ছিলেনও না, ওই সময় উনি ছিলেনও না। তো আলটিমেটলি রাসেল ভাই ওই ঘটনার পর থেকে তার প্রায় 8 থেকে 10 বছর স্বপ্নটা বারবার আসে থাকে, সপ্তাহে সপ্তাহে একবার, 2 সপ্তাহে একবার, 3 সপ্তাহে একবার, কি বলেছিলাম না তোমার বাসায় একটা লাশ আছে, এই কথা বারবার সব ঘুরে ফিরে আসছে। এটাই ছিল ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ, আপনার সেকেন্ড যে স্টোরিটা সেটা অনেক চমৎকার ছিল, থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাব, তবে তার আগে রাসেল ভাই আবারও Thank you. ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার, আপনাকে জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না, সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো। এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি এটা করতেন না, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এইটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো কেন বললাম ছিলেন, উনি তো থাকতে। আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেসার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা, এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা, তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে, বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকি ওয়াক্তের। আচ্ছা, তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা, কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটাতে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খায়, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেননি। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা, এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন,
তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাঁয়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো। যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন। আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছে, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর। কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপেরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে। আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতের নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিট, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষ হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো করবো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান।
মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন সারা মিম্বরের দিকে হাত দিকে দিল, আচ্ছা। আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, দেখি আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা। এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটে প্রচন্ড ক্ষুধা। আচ্ছা। তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা। দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে। আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বুঝলেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস, পারলে আমার জন্য অসুবিধা হবে যাওয়ার পথে। রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি, কোনো সমস্যা নেই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপর বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমাই যাবো, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। কিছু দল কয়েক দল মানুষ, অনেকগুলা লাগে। আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা। সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা যাচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি, এত আলোজ্জ্বল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা। আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে, এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণার চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা। তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা। তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার,
তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন? হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড। আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের? তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গুডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো অন্যরকম। আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ করে। মানে ওই ওনাদের অন্য কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকার মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার মতো হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার সঙ্গে বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, তার লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনাই শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে গেছি কথা না। হ্যাঁ, সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবতে দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি। ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায়নি, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যাবে আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম। তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই, তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে ঝাঁপ জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা আছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি।
এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগলো, আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের কাছ থেকে জানতে চাই সেটা। আমরা চলে যাব একটু SMS এ। ইমাম আমাদের SMS করেছেন এবং আমি একটু আলিফের সাথে তার আগে এই ঘটনাটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক তিনি রাতের বেলায় যেরকম অদ্ভুত একটা মসজিদ গ্রামের মধ্যে আবিষ্কার করলেন, এটা তো প্রথমে একটা খটকা লাগার মতো বিষয় যে এরকম জায়গায় খটকা। আমি আপনাকে শুরুতেই বলেছি যে উনি যখন বললেন আরে ভাই এক্সপিরিয়েন্স তো আছে, কে মানুষ আমি তো জানি। হ্যাঁ, এবং সেটাই মানে উনি পুরো জিনিসটা বোঝেন এবং উনি যে বুঝতে পেরেছেন যে আমাকে যদি সে ক্ষতি করতো, প্রথম যে তার যার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওকে যে রাস্তা দেখিয়ে দিল, আমাকে যদি সে ক্ষতি করতো ওই শানি করতো, রাস্তা দেখাতো না। রাইট। তো রাস্তা দেখিয়েছে, আমি মনে করেছি যে এই পাশে আসলে গ্রাম সাইড, তো গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, মনে হয় মসজিদ পেয়ে যাবো। এবং ভেতরে যেরকম লেগেছে সেই মসজিদটাও কোনো স্বাভাবিক বা সাধারণ মসজিদের মতো মোটেও লাগেনি। না, এবং এই মসজিদটা তার মতে যে এটা নিশ্চয়ই কোনো সৌদির বাচ্চা এসে বানিয়ে দিয়েছে, এত সুন্দর মসজিদ আমি আমার 45 বছর লাইফ। এবং উনি যখন সুন্নত নামাজ শেষ করলেন তারপরে দেখলেন যে একে একে দলে দলে হঠাৎ করে লোকজন আসতে শুরু করলো এবং এই যে এই নাটকীয় মোড়গুলো কি যে হঠাৎ করে তাকে এগিয়ে দিল, বললো যে আপনি নামাজ পড়ান, এই যে ব্যাপারটা তাকে বললো যে মানে ইশারায় দেখিয়ে দিল যে আপনি নামাজটা পড়েন, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন উনি সবাই যখন খাটিয়ে নিয়ে আসলো, উনি যখন বললেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে, তখন ওরা যখন খুব নাটকীয় হয়ে বললো যে আমরা আপনার বাসায় যাব। এবং তখন সে বুঝতে পারলো যে লাশটা কার, তখন সে বলে যে লাশটা আপনার ছেলের। এই জায়গাটা কিন্তু খুব অদ্ভুত, মানে এই জায়গাটাই কিন্তু ওইটার সাথে কানেক্টেড। দেখেন ওই টাইমটাতেই কিন্তু তার ছেলেটা পানিতে ঝাঁপ দেয়, ওই মুহূর্তে তারা লাশটাকে নিয়ে পানিতে ঢুকে যায়। রাইট। এবং লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভদ্রলোক এখন কি অবস্থা ওনার, যে বললাম রাস্তাতে 3 দিন আগে মারা গেছেন। এক্স্যাক্টলি সেটাই, 3 দিন আগে ইনি মারা গেছেন এবং একজন মানুষ যিনি ইমাম সাহেব ছিলেন এবং তিনি মারা যাবার আগে এই ঘটনাটা শোনা হয়েছে এবং সবকিছু মিলে। হ্যালো লিসনার্স, আমি আলিফ। আলিফ আমাদেরকে দুটো ঘটনা বলেছেন। এখন আপনি কিছু হন্টেড প্লেসের কথা বলবেন যেগুলো আপনার জানা আছে। মানে আমি যে একটু আগে যে ঘটনা বলেছি আমার বাসা নিয়ে, সেইখানকারই ঘটনা। যখন আমার বয়স সম্ভবত 5 কি 6 বছর, আমার ছোট বোন তখন, আমার ছোট বোনের 1-2 বছর হবে সম্ভবত ছোট বোনের। তো আমার মা তখন একদিন আমাকে রুমে রেখে বারান্দায় কাপড় নাড়তে যায়, রাত ঠিক 8টা বাজে তখন। আমার বাসার সামনে একটা করই গাছ আছে। আচ্ছা। আমার বিল্ডিং এর সামনে একটা টিনের বাসা, সামনে একটা করই গাছ। আমরা আগে থাকতাম দোতলায়, তো এই বিল্ডিং এর আমার দোতলায় থাকতাম আগে। তো আমার মা কাপড় নাড়তে গিয়ে মানে উত্তর সাইডে করই গাছের দিকে, করই গাছের মানে পাতার উপরে একটা কি জানি দেখতে পায়। তার ভাষায় আমি কি যেন দেখি, যেটার চোখগুলা ঠিক আমার দিকে পয়েন্টেড ছিল। আচ্ছা। আমার মনে হচ্ছিল যে আমি ওই বিল্ডিং এর বারান্দায় আমি একাই, বিল্ডিং এর বারান্দায় আমি একাই আমার দিকে তাকিয়ে আছে, অন্য কোনো বারান্দায় কেউ না হয়তো আমার দিকে তাকিয়ে থাকবে কেন। তো আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং পর্দা নাড়িয়ে জানালা লাগিয়ে আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, ওয়েট করতে থাকি মানে আমার বাবা কখন আসবে। তো আমার বাবা বাসায় আসে, বাবাকে ব্যাপারটা জানায় মা, কিন্তু বাবা একদমই পাত্তা দেয় নাই। তো হয়তো বা ওই পাশে মেস থাকতো আগে, ওই বিল্ডিংটা, এই গড়ই গাছটা যে বিল্ডিং এ অনেকে মেস ভাড়া থাকতো, হয়তো বা কোনো লোক ভয় দেখাইছে মাকে, হইতেই পারে। তো সে ওভারলুক করে গেল। তার 1 সপ্তাহ পরে বাবা একদিন আমাদের গলি, আমার বিল্ডিংটাতে গলি টাইপের একটু চিপা গলি আর কি, মনে করেন 30টা বিল্ডিং ক্রস করে আমার বাসাটা। আচ্ছা। তো গলি ক্রস মানে গলি দিয়ে যাচ্ছে, তো ওই করই গাছটার 20 গজ আগে একটা আম গাছ আছে। আচ্ছা। বাবা দেখলো, মানে সিগারেট খেতে খেতে উপর দিকে তাকিয়ে দেখলো ওই করই গাছে একটা পা আর আম গাছে আর একটা পা, কে যেন পা দিয়ে এরকম মাঝখানে একটা মানে অবস্ট্রাকশন ক্রিয়েট করে রেখেছে। আচ্ছা। ওইটার উপর থেকে পানি পড়তেছে। আচ্ছা। বাবা প্রচন্ড ভয় পায় এবং খুব তাড়াতাড়ি সিগারেটটা হাতে নিয়ে, কারণ বাবা সম্ভবত আগে জানতো যে আগুন থাকলে তারা কাছে আসে না বা রসুন থাকলে তারা কাছে আসে না, তাদের বিলিভ, আমি জানি না। তো সে চলে যায়, বাসায় চলে যায় এবং গিয়ে মাকে বলে যে তোমরা দরজা বন্ধ করে ঘরে থাকো। তো এরপরে আর 1-2 সপ্তাহ ঘটনাটা দেখা যায় না। তো আমার যে বড় চাচি মারা গেছেন, আমি একে বলেছি, সেও একদিন দেখতে পান। সে দোকান থেকে আসছিলেন, তো ওনার বাবার বাসা আবার আমাদের বাসা থেকে একটু সামনে। আচ্ছা। তো উনি ওই বাসার থেকে কাজ শেষ করে আমাদের বাসায় আসছেন এবং দেখছেন একটা লোক কে যিনি মার্বেল খেলছে গলির মাঝখানে। আচ্ছা। তার হাড্ডিগুলো বাইরে বের হওয়া,
মাথার চুলগুলো অনেক বড় বড়। কেউ কে জানি মার্বেল খেয়েছে আঙ্গুল দিয়ে, যে মার্বেল যেভাবে খেলে ওইভাবে মার্বেল খেয়েছে। সে দেখার পরে দেখলো যে মানে আশেপাশে তাকালো আমার পাশে কেউ আছে কিনা, ওটা তাকাতে তাকতে দেখলো ওটা ভ্যানিশ হয়ে গেছে। সে তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং পরদিনই তার বাবাকে গিয়ে ইনফর্ম করে। তার বাবা খুবই ওলি টাইপের একজন মানুষ, খুবই নামাজ কালাম পড়তো। সে সবসময় এই মানে কি বলে দোয়া কালামের মধ্যে থাকতো সারাক্ষণ। তো উনি ঘটনাটা শুনলেন, শোনার পরে বললেন যে তুমি সবসময় একটু সেফ থেকো, এই তাবিজটা সাথে রাখো। সে তাবিজ দিয়ে দিল। কিন্তু ওই তাবিজ নেওয়ার পরও আমার চাচি দেখা বন্ধ করলেন না। সে একদিন ছাদে উঠলো, একটু মানে ওনার একটু স্বাস্থ্য ছিল আর কি, ছাদে ডায়াবেটিসের পেশেন্ট, সে ছাদে উঠে প্রায় হাঁটতো। তো ছাদের থেকেও সে একদিন দেখতে পেল জিনিসটা। ওকে, এটা আমার চাচির ঘটনা গেল। তার 7 দিন পর আমার বড় চাচা রাত্রে করে বাসায় ফিরছে। রাত্রে তখন 1টা বাজে। সে আসার সময় দেখলো যে কি দেয়ালের উপরে কে বসে আছে। সে ভাবলো যে এত রাতে, তো তাকে কি জিজ্ঞেস করি, তুই কে, তুই এনে বসে আছিস কেন, এত রাতে বসে আছিস কেন? আমাদের এরিয়া, আমার দাদা চাচার ওখানে জন্ম, তারা একটু পাওয়ার দেখাতে গিয়ে জিজ্ঞেস করলো তুই কে। ও যখন ওনার দিকে ফিরলো, ওই চেহারা বলার মতো আর না, চাচা ওইখানেই শেষ। আচ্ছা। তো চাচাকে ওখান থেকে পরে দেখলো যে দারোয়ান ছিল আমাদের ওখানে, দেখেছে চাচাকে পড়ে গেছে, তাকে ওকে নিয়ে বাসায় চলে যায়। কিন্তু দারোয়ান এখানে এসে কোনো কিছু দেখে নাই। তো দারোয়ানের কাছ থেকে আমরা কোনো কিছু পাই নাই, কিন্তু ওখানে দারোয়ান কন্টিনিউয়াসলি পাহারা দিত। তো আমাদের পাশের বাসায় যে একটা মানে ভাইয়া আছে, সেও দেখেছে। এবং এই মেসের লোকজনও প্রায় টিনের উপরে সাউন্ড পেত। মেসটা দোতলার উপরে টিন, প্রায় সাউন্ডটা পেত। তো এরকম করতে করতে একদিন ওই মানে চাচির বাবা, তাকে ইনফর্ম করা হলো। সে আসলো ওইখানে এবং সে এসে বলে কড়ই গাছটা তো খুবই খারাপ কড়ই গাছ, এইখানে তো তুমি কিভাবে যাওয়া আসা করো তোমরা, আমি বুঝি না। তো পরের দিন সে খুব দোয়া কালাম পরে এই কড়ই গাছটা বেঁধে দেয়। এর 1 সপ্তাহ আমাদের কড়ই গাছটা পুরাটাই শুকিয়ে পড়ে একদম। আমি আপনাকে এখন গেলে দেখাতে পারবো কড়ই গাছটা, একটা পাতাও নাই, কিন্তু কড়ই গাছটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখনো দাঁড়িয়ে আছে, একটা পাতাও নাই, কিচ্ছু নাই। তো এরপর থেকে ওই জিনিসটা ছাদে মানে কড়ই গাছ আর দেখা যায় না। কড়ই গাছ আর আম গাছ, ওই আম গাছের পাশে বাঁশঝাড় ছিল, ওখানেই দেখা যেত নর্মালি জিনিসটাকে। এরপর থেকে কেউ দেখতে পেত না। রিসেন্টলি 6-7 মাস আগে আমার ফুপি এখন আমাদের নারায়ণগঞ্জে থাকতো, এখন সে চলে এসছে 5 তলায়। আমার ফুপা মারা গেছেন আর কি, তো আমাদের বাসা থাকে 5 তলায়। সে 5 তলার ছাদে, তারও ডায়াবেটিস আছে, সেও ছাদে প্রায় হাঁটে আর কি। তো সন্ধ্যার সময় 5টা থেকে 6টা পর্যন্ত হেঁটে 5-6 মাস আগে সে সন্ধ্যার সময় দেখলো আমাদের ছাদের উপর ট্যাঙ্কি উল্টো হয়ে কি জানি দাঁড়িয়ে আছে। ট্যাঙ্কির উপরে, আমাদের ট্যাঙ্কিটা মানে যেদিক দিয়ে ছাদে উঠে ওটার উপর আবার ঢালাই করা, ওইটার উপর ট্যাঙ্কি। তো ওখানে দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। ফুপি প্রচন্ড ভয় পেয়ে যায় যে এখনো কি এই জিনিসটা আছে। সে আগে শুনতে পায় ঘটনাটা, তো সে দেখেনি কখনো, কিন্তু এই 5-6 মাস আগে সেই জিনিসটা দেখতে পায়। এবং সেই জন্য আমি বলেছি যে আমার বাসাটাতে এই পর্যন্ত অনেক কিছু হয়েছে যেটা আমি জানতাম না। আজকে রেডিও ফুড থেকে না বলে আমি আর পারিনি। হ্যাঁ, আমি সবচেয়ে বড় কথা যে রোড নাম্বার বা কোনো কিছু বলছি না, জায়গাটা হচ্ছে আমার একটা জায়গা যেটা নিয়ে আমরা অনেক 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 কথা শুনেছি, এরকম একটা জায়গা ঢাকাতে, তাই না? আমি যখন ঘটনা শুনি তখন, যখন ওর যার কাছ থেকে শুনি তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়। এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা, এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূতে ভেবে শেয়ার করি কিভাবে, এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ, সেটাই। পরে উনি বলেন না আপনি করেন, অনেক এটা আমি ঘটনাটা নিয়ে আসছি, আমি যেহেতু নিয়ে আসছি কষ্ট করে, আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্ম নাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, ওটাতে মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়। এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারির বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে 4 কোণা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেইখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, ওটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা।
ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে আর কি ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারত, আচ্ছা, কিন্তু হাঁটতে পারত না, নিজে খেতে পারত না, তাকে খাইয়ে দিতে হতো। হুম, কথা বলতে গেলেও জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারত না। তারপরও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি আরবি শিক্ষা দিয়েছেন এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো। খুব নামাজি একটা ছেলে ছিল, কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করত। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করে অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যাইতেন, বিকালে আসতেন আর কি। সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেত আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে। ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আর একটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, বাসার নিচে নামে। কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্সে আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো দাদা তো আমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখেছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জায়গা উঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমের জন্য উঠতে হতো, দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল, কোথায় পাওয়া যায়, কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্রাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সেই বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে। তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, এটার কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যেয়ে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি,
আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো এই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরা বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপর উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, দক্ষিণ দিকে যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো, দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে। এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত, এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটল কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল সন্ধ্যার পরে, হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো? সবাই তো হাতটা বেশি তো সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হচ্ছে যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি, কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য, থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেড়ে হারানোর যে মানে কষ্ট এটা সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছেন না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে, শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায়, এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কে জানি দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা, তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটু ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাবার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেই সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা ঘটনা এরকম ভাবে উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে ছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা, এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না,
এবং যেই চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যাবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন। এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা। কিছু সময় দেখতো হচ্ছে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদি গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে। বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে, চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করে নাই। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা, এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি, ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করত, তার কাছে এক প্রকার বিরক্তি তোলেন। সবার সামনে সে স্বীকার করেন এটা, এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক। এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড, এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস, অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না, এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে যেই মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার। তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়তো এটা তো আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এত আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময় তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমায় সবাই মারা গেছে।